পায়ে কি হয়েছে তোর? হোঁচট খেয়েছি। কিভাবে? তুমি পাশে নেই বলে বারবার খাচ্ছি আব্বু। আতাউর আলম ম্লান হাসে। আলো বলে, তোমাকে বুড়ো বুড়ো লাগছে আব্বু। তোকেও মহিলাদের মতো লাগছে। শাড়ি পরে থাকিস কেন? শুধু শাড়ি কিনে দিয়েছে আমাকে। তা কেন? আমার অবস্থান বুঝিয়ে দিতে। সম্ভবত আমি এখন কারো বউ, এটা বারবার মনে করিয়ে দিতে। আতাউর আলম মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, সুস্থ হয়ে ওঠো আব্বু। সবটা গুছিয়ে নিতে হবে। এলোমেলো হয়ে যাওয়া সবটা গুছিয়ে নিতে হবে। আমার মাথার ওপরে বাবার শক্ত একটা হাত দরকার। দয়া করে সুস্থ হয়ে ওঠো তুমি। জ্ঞান ফেরার আজ 3 দিন। আতাউর আলমকে জেনারেল কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। কাল পরশুর মধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হবে তাকে। রাতটা অতটা গভীর নয়। বিকেলের দিকে ভাইদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আলো নিজেও সামিনের সাথে বাড়িতে চলে আসে। তাকে 2 দিন আগে ছাড়পত্র দিয়ে দিয়েছে ডক্টর। কয়দিন পরেই তার পায়ের প্লাস্টার খুলে ফেলা হবে। হসপিটালে এখন শুধু রেহানা আছে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে চোখ বন্ধ করে থাকে। তারপর চোখ মেলে ঘড়ির দিকে তাকায়। সময় রাত 10:42। বিছানায় শুয়ে কিছুক্ষণ উসখুস করে এসে উঠে বসে। আব্বুর জন্য মনটা অস্থির হয়ে উঠেছে। এখন কিভাবে যাবে সে? সামিন হাতের ল্যাপটপ সরিয়ে আলোকে কিছু সময় ধরে দেখে। আলো চুপচাপ মাথা নিচু করে বিছানায় বসে আছে। ল্যাপটপ বন্ধ করে মৃদুস্বরে বলে ওঠে, হসপিটালে যেতে চাও? আলো সামিনের দিকে তাকায়। সামিন বলতে থাকে, যেতে চাও? তাহলে নিয়ে যাব। আলো মাথা নাড়িয়ে না বলে দেয়। সামিন আবারও ল্যাপটপ হাতে নেয়। আলো বলে ওঠে, আর 23 দিন পরে এমনিতেই চলে যাব। তার আগে এত ঘন ঘন যাওয়া আসা করার কি দরকার? সামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। কতটা দৃঢ়তার সাথে বলেছে আলো এই কথাটা। কিছু সময় চুপ থেকে সামিন বলে, শিওর তুমি আমাকে ছেড়ে 23 দিন পরে চলে যাবে? এতটা আত্মবিশ্বাসের সাথে বলছো? হ্যাঁ। সামিনের চোখে চোখ রেখে বলে আলো। আতাউর আলম আলোর পাশে দাঁড়িয়ে থাকা সামিনের দিকে তাকিয়ে আছে। সে তার সামনে তেজি, প্রতিহিংসা পরায়ণ ভয়ঙ্কর ছেলেটাকে দেখে কিছুটা অবাক হচ্ছে। সামিনের চোখে মুখে আগের হিংস্রতা সে দেখতে পাচ্ছে না। কদিন আগেও যা দেখে সে কেঁপে উঠত, বরং তার সামনে একজন অস্বাভাবিক বিনয়ী একজন লোককে সে দেখছে। এই পরিবর্তিত রূপ হজম করাটা কষ্টকর। আতাউর আলম একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে দু চোখ বন্ধ করে ফেলে। আলো উৎকণ্ঠা নিয়ে এগিয়ে আসে। কি হয়েছে আব্বু? শরীর খারাপ লাগছে? আতাউর আলম মাথা নাড়ায়। নিজের মেয়েটার পাশে ওই ছেলেটাকে মেনে নিতে পারছে না সে। বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। ডাক্তার রাসেল এসে আতাউর আলমকে পরিদর্শন করে। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, আর 2টো দিন চাইলে রাখতে পারতে, এত দ্রুত বাড়িতে? আমার আব্বু, আমি বুঝে নিব। গম্ভীর কণ্ঠে বলে আলো। তারপর ডাক্তার রাসেলের দিকে তাকিয়ে বলে, অসুবিধা নেই তো ডক্টর? ডাক্তার রাসেল মাথা নাড়ায়। একটা হাসি দিয়ে বলে, অসুবিধা নেই, তবে খুব সাবধানে। আলো মাথা নাড়ায়। সামিন চুপচাপ আলোকে দেখে। বাবা সুস্থ হবার খুশিতে সে ভুলে গিয়েছে তারও পায়ে চোট। ক্র্যাচে ভর করেও লাফিয়ে লাফিয়ে সবটা দেখছে। বিকালে আতাউর আলমকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হসপিটালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ওয়ার্ড বয়রা এসে আতাউর আলমকে ধরে ধরে নামিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আলো বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে ধরে রেখেছে। বাপ বেটিতে চোখ বন্ধ করে আছে। সামিন দূরে দাঁড়িয়ে অদ্ভুত সুন্দর দৃশ্যটি দেখতে থাকে। মেয়েরা সত্যি বাবা পাগল হয়। হুট করে তার মনেও বাসনা জাগলো তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। ওই পাগল মেয়ে অদ্রিতা আলোর মতো একটা মেয়ে। কথাটা চিন্তা করে সামিন মনে মনে ভীষণ লজ্জা পেয়ে যায়। মনে মনে নিজেকে নিজে বলে, বউ থাকবে কি থাকবে না তারই গ্যারেন্টি নেই। তুই এদিকে বাচ্চার স্বপ্ন দেখছিস সামিন ইয়াসান। ধীর পায়ে হেঁটে আতাউর আলমের পরিবারের সামনে দাঁড়ায় সামিন। সবাই তার দিকে তাকিয়ে, সবার মুখের দিকে এক পলক তাকিয়ে খুবই ঠান্ডা গলায় আলোকে বলে, তুমি চাইলে তোমার বাবা মায়ের সাথে যেতে পারো আলো। কদিন ওখানে থাকবে? আলো সামিনের কথা একটা তাচ্ছিল্যের হাসি হাসে। রেহানা নরম গলায় আলোকে বলে ওঠে, যাবি মা তুই? আজানায়াত বলতে থাকে। আপু চলো না, আমাদের সাথে চলো। আলো সামিনের দিকে এক পলক তাকিয়ে তার মাকে বলে, না আম্মু, আমি এখন যাব না। আমি ঠিক 22 দিন পরে চলে আসব তোমাদের কাছে, একেবারের জন্য। রেহানা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোকে দেখছে। আলো বলতে থাকে, 22 দিন পর তোমাদের কাছে ফেরার আগে এই লোকটাকে বুঝিয়ে দিয়ে আসবো, এই লোকটা জীবনসঙ্গী হিসেবে সম্মানের যোগ্য নয়। এই লোকটা একটা অযোগ্য নেতাই নয়, বরং অযোগ্য মানুষ। এর চোখে আঙ্গুল দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই আম্মু, তোমরা যাও, তোমাদের মেয়েও ফিরবে। গাড়িতে উঠে এক পলক আলোর দিকে তাকিয়ে সামিন গাড়ি স্টার্ট করে। হসপিটালের গেট পেরিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আলো সিট বেল্ট বাঁধেনি। সামিন বলে, সিট বেল্ট বাঁধতে চাও না কেন? একটা অঘটন ঘটলে তখন বুঝবে। অঘটনের পাশে বসে অঘটনের
ভয় পাই না আমি। সামিন হেসে ফেলে। আমি অঘটন? বাহ, কখনো পিশাচ, কখনো জানোয়ার, কখনো ফেরাউন, কখনো আবার অঘটন। আলো চুপ করে থাকে। সামিন বলে, আমি বলেছি 1 মাস পরে তোমার যদি আমার প্রতি অনুভূতি না বদলায় তাহলে তুমি চলে যেতে পারো। সে কথা শুনে খুব খুশি হয়েছো তাই না? আচ্ছা, যদি আর 22 দিন পরেও তোমাকে যেতে না দেই, জোর করে আটকে রেখে দেই, যদি জোর জবরদস্তি করি, তখন? আলো সামিনের দিকে তাকায়। সামিন ম্লান হেসে বলে, ভয় পেও না, আমি আমার কথা রাখবো, জোর করব না তোমাকে। আলো সামিনের কথার কোনো জবাব দেয় না। দুজনে দীর্ঘ সময় ধরে চুপচাপ। গাড়ি শান্তিনীরের গেট থেকে ভেতরে ঢুকে। গাড়ি থেকে নেমে আলো ক্র্যাচে ভর দিয়ে বাড়ির ভেতর ঢুকে। লিভিং রুমে বাড়ির মেয়েরা সবাই দাঁড়িয়ে। একজন অচেনা বৃদ্ধ মহিলা বসে আছে লিভিং রুমের সোফাতে। আলোকে দেখে ঋতু এগিয়ে এসে আলোর মাথায় ঘোমটা তুলে দিয়ে নিচু স্বরে বলে, সম্পর্কে আপনার দাদি শাশুড়ি, আমাদের দাদা শ্বশুরের ছোট বোন। আলো এক পলক মহিলাটিকে দেখে। মাথার চুল ধবধবে সাদা, গায়ের রংটাও বেশ চমৎকার। গায়ে একটা সাদা কালো জামদানি শাড়ি। দেখে বয়স কত তা বোঝার উপায় নেই, হতে পারে 70-এর উপরে। ভদ্রমহিলা আলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। সামিন লিভিং রুমে এসে মহিলাটিকে দেখে হাসি মুখে এগিয়ে যায়, তারপর কুশল বিনিময় করে। ভদ্রমহিলার নাম ইলোরা মির্জা। তিনি মাথা ঘুরিয়ে আবার আলোকে দেখে, তারপর সামিনের দিকে তাকিয়ে বলে, ল্যাংড়া বউ, কিন্তু কেউ তো কিছু বললো না। সামিন থমথমে মুখ নিয়ে আলোর দিকে তাকায়, তারপর তার দাদির দিকে ফিরে বলে, পায়ে চোট পেয়েছে দাদি। ইলোরা আবারও আলোর দিকে তাকায়, ঠাট্টার ছলে বলে, কেন, বেশি লাফায় নাকি তোর বউ? আলো কপাল কুঁচকে সিঁড়ির দিকে যায়। এ বাড়ির প্রত্যেকটা লোক এক একটা নমুনা। এই নতুন নমুনাটা আবার কোথা থেকে উদয় হলো কে জানে। আলোকে যেতে দেখে ইলোরা বলে ওঠে, কেমন মেয়ে, মুরব্বীদের দেখেও সালাম দেয় না। সামিন দাদির হাত চেপে ধরে চুপ করিয়ে দেয়। আলো ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ইলোরা সামিনের দিকে তাকিয়ে বলে, কি, কেমন মেয়ে এটা? বিয়ে করবি না বলে কেমন বিয়ে করলি? তুমি তো জানো সবটা, কিছু মনে করো না দাদি। নরম গলায় ইলোরাকে বলে সামিন। ভাবি, আপনার খাবার কি ঘরে পাঠিয়ে দেব? আলো ঘুরে তাকায়। সিতারা দরজার বাইরে দাঁড়িয়ে বলে, ক্রাচটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দরকার নেই, আমি আসছি। সিতারা চলে যায়। সামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকায়, তারপর বলে ওঠে, বাড়িতে যিনি এসেছেন তিনি একজন মুরব্বী, রেসপেক্ট ডিজার্ভ করে আলো। রেসপেক্ট আমি মানুষের ব্যবহার দেখে করি। ওনার কথাবার্তার ধরন দেখে মনে হয়নি তিনি ওসবের যোগ্য। ঠিক আছে, আর যাই করো গালাগাল শুরু করে দিও না। অন্তত 2 দিনের জন্য ডাক্তার দেখাতে এসেছে এখানে। আলো কিছু না বলে নিচে নেমে আসে। খাবার টেবিলে বসতেই ফুলির মা তার খাবার বেড়ে দেয়। টেবিলে মোটামুটি বাড়ির সবাই খেতে বসেছে। আলো চুপচাপ খেয়ে নিচ্ছে। ইলোরা কিছুক্ষণ আলোকে দেখে ঋতুর দিকে তাকিয়ে বলে, সামিন খেয়েছে? ঋতু মাথা নাড়ায়। ইলোরা সরাসরি আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্বামীর আগে আগে খেয়ে নেওয়ার রীতি চালু হয়েছে এই মির্জা বাড়িতে বুঝি? তাকে গম্ভীর কণ্ঠে বলে। আলো সেদিকে ভ্রুক্ষেপ না করে খেতে থাকে। এমন সময় সামিন এসে দাঁড়ায় সেখানে। একে একে প্রায় সবাই খাওয়া শেষ করে উঠে যায়। সামিন একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। এক পলক আলোর দিকে তাকায় সে। ইলোরা আলোকে বলে, স্বামীর কি লাগবে না লাগবে সেটা দেখো। আলো মাথা তুলে একবার সামিন, আরেকবার ইলোরার দিকে তাকিয়ে প্লেটে হাত ধুয়ে ক্র্যাচ তুলে উঠে দাঁড়ায়। তারপর চলে যায় সে সেখান থেকে। ফুলির মা সামিনের খাবার বেড়ে দিয়ে চলে যায়। খাবার টেবিলে আপাতত সামিন এবং ইলোরা। সামিন খেতে শুরু করে। ইলোরা বলে, যা শুনেছি তাই তো দেখছি সত্যি। তুই এটা কি বিয়ে করেছিস? সামিন চুপচাপ খেয়ে যাচ্ছে। ইলোরা ধমকে সুরে বলে, এখন আমাকে মির্জা বাড়ির ছেলেদের শিখিয়ে দিতে হবে কিভাবে বউ নিয়ন্ত্রণে রাখতে হয়। সামিন খাওয়া রেখে ইলোরার দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, আমি কাউকে নিয়ন্ত্রণে আনতে চাই না দাদি। তো এটাকে দিয়ে কি করবি? সংসারে মন নেই, অহংকারী দেমাগি মেয়ে, তোকে দামই দেয় না। বউ আমার থাকবে কি থাকবে না সেই নিশ্চয়তা নেই, আর তুমি বলছো দাম দেওয়ার কথা। ইলোরা সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন হেসে ফেলে। ইলোরার দিকে তাকিয়ে বলে, সংসারে মন লাগানোর টিপস দাও তুমি। এক কাজ করো, আবার আসার সময় তোমাদের বাড়ির ওখান থেকে তাবিজ নিয়ে এসো আমার বউয়ের জন্য। সংসারে মন লাগিয়ে দাও আমার বউয়ের, যাতে আমাকে ছেড়ে না চলে যায়। কথাটা বলে সামিন হাসতে থাকে। গম্ভীর কণ্ঠে ইলোরা বলে, ফাজলামি করিস না, তাবিজ লাগবে না। এসব তেজি মেয়েদের শুরুতেই কোমর ভেঙে দিতে হয়, তাহলেই সংসারে মন লেগে যায় এদের। শুরুতেই পায়ে শিকল পরিয়ে দিলে আর পালাতে পারে না। সামিন খেতে খেতে বলে, তা কিভাবে? এই শিকলটা আবার কি?
একটা বাচ্চা দিয়ে দে পেটে, দেখবি সংসারে মন না লেগে কই যায়। কথাটা শুনে বিষম খেয়ে যায় সামিন। কাশতে কাশতে হতভম্ব হয়ে ইলোরার দিকে তাকিয়ে থাকে। ঘুমন্ত আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গায়ে চাদরটা টেনে দিতে যায় সামিন। হুট করে আলোর ঘুম ভেঙে যায়। সামিনকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়ে ধরফড়িয়ে উঠে বসে। সামিন হাত থেকে চাদরটা ফেলে রেখে বলে, এত ঘুম পাতলা মানুষ আমি জীবনে দেখিনি। তুমি নাইট গার্ডের চাকরি নিলে পারো। আলো চাদরটার দিকে এক পলক তাকিয়ে সামিনের দিকে তাকিয়ে বলে, ওটা দিয়ে কি করতে চাচ্ছিলেন? তোমায় চাদর চাপা দিয়ে মেরে ফেলতে চাচ্ছিলাম। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। আলো শাড়ির আঁচলটা টেনে নিজেকে জড়িয়ে নিয়ে বলে, সেটা আপনি করতেই পারেন। আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রতিহিংসা পরায়ণতা। সামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলে, কি এমনভাবে তাকিয়ে আছেন কেন? এই বংশের ছেলেদের কেচ্ছা কাহিনী আমি কিছু জানি না ভেবেছেন? অধিকাংশ ছেলেই তো 2-3টা করে বিয়ে করেছে, কোনো না কোনো বউকে মেরেছে। এসব কথা কে বলেছে তোমায়? তারা কি খুন করার সময় সাথে থাকতো আমাদের বংশের ছেলেদের? যা রটে তার কিছু তো ঘটে। যে আমলের কথা বলছো সে আমল ঘুণে ধরেছে। এখন তো হাত না তুললেও তোমরা মেয়েরা স্বামীর নামে বানিয়ে মামলা ঠুকে দাও, নারী হওয়ার সুবিধা নাও। আলো চুপ করে থাকে। সামিন বলে, উঠে পড়েছো, ভালো হয়েছে। দাদি এমনিতেও বেশ কয়েকবার তোমাকে ডেকে গিয়েছে। উনি কেন ডেকেছে? তা তো আমি জানি না, গিয়ে দেখো। আমি যাব না। আগামী 20 দিন তুমি এই বাড়িতে আছো, তো এই বাড়ির বউয়ের মতো থাকো। বেশি ঘাটতারামি না করে যাও, নয়তো কোলে করে দিয়ে আসবো। আলো কিছুক্ষণ সামিনের দিকে তাকিয়ে থেকে বলে, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। এবার আমিও আপনাকে একটা কথা মনে করিয়ে দেই ইয়াসার মির্জা। আপনার চেয়ে নেয়া 1 মাসের আর বাকি আছে মাত্র 20 দিন, এবং আপনার প্রতি আমার অনুভূতি একটুও বদলায়নি, একটুও না। কথাটা বলে আলো ওয়াশরুমে ঢুকে। সামিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। আজ ইহানকে পড়াতে আসলে না কেন? চাকরির ইন্টারভিউ ছিল একটা বিজ্ঞাপন কোম্পানিতে। ঋতুভাবিকে তো বলেছি। ঈশিতা চুপ করে থাকে। শান্ত ফোনের ওপাশ থেকে বলে ওঠে, তোমাকে বলিনি বলে মাইন্ড করেছো? না। এক শব্দে জবাব দেয় ঈশিতা। তারপর বলে, ইন্টারভিউ কেমন ছিল? টিকবে? বুঝতে পারছি না, মনে তো হচ্ছে টিকে যাব। ঈশিতা চুপ হয়ে শুনতে থাকে শান্তর বিজ্ঞাপন কোম্পানিতে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। পেছনে সামিন এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করেনি। ইস্যু। ভাইয়ার কণ্ঠস্বর শুনে চমকে উঠে হাত থেকে ফোন ফেলে দিয়ে গুটিয়ে দাঁড়িয়ে থাকে সে। সামিন বোনের ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, প্রবলেম কি? ভয় পেলি কেন এইভাবে? ঈশিতা তোতলাতে তোতলাতে বলে, হুট করে এলে তো, তাই ভাইয়া বলো কি বলবে? একটা অত্যন্ত জরুরি কথা বলতে এসেছি, তোর বিয়ের ব্যাপারে। আমার বিয়ে? হাঁ করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে ঈশিতা। সামিন বলে, হ্যাঁ। ঈশিতা চোখ মুখ কুঁচকে বলে, ইসমামকে রেখে আবার আমাকে নিয়ে পড়লে কেন ভাইয়া? আমি তো কোনো ছেলের জন্য স্লিমিং পিলস খাইনি। সামিন গম্ভীর কণ্ঠে বলে, ডাক্তার রাসেল আমার হাই স্কুলের ক্লাসমেট, সেদিন হসপিটালে তোকে দেখে পছন্দ করেছে। কথায় কথায় আজ বলল সেও বিয়ের জন্য মেয়ে খুঁজছিল, আর বাবাও তোর বিয়ের কথা বলল। খুব ভালো ছেলে রাসেল। আমাদের গোটা স্কুলে একটা ভদ্র ছেলে থাকলে সেটা ছিল ও। হসপিটালে ডাক্তারি করা বাদ দিয়ে মেয়ে মানুষ পছন্দ করে বেড়ায়, সে ভদ্র কেন ভাইয়া? আমাকে এই উটকো ঝামেলায় জড়াচ্ছ? বলছি তো বিয়ে করব না এত তাড়াতাড়ি। ধুর। ঈশিতা ভাইয়ের উপর রাগ দেখিয়ে চলে যায় নিজের ঘরে। সামিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলো ঘর থেকে বেরিয়ে আসে। আলোর পায়ের প্লাস্টার খুলে ফেলা হয়েছে গতকাল। সামিন দাঁড়িয়ে পড়ে। ক্লাস কোথায় তোমায়? ওইটার জন্য প্রয়োজন নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ হাঁটতে পারি, এটা একটা বোঝা। আলো হাঁটতে থাকে। সামিন আলোর পিছু পিছু আসে। আলো গম্ভীর কণ্ঠে বলে, পিছু পিছু আসলেন কেন? তুমি আগে আগে যাচ্ছ তাই। আলো চুপ হয়ে যায়। সামিন বলে, প্লাস্টার খুলে ফেলার সাথে সাথে নিজের আগের রূপ ধারণ করেছো দেখছি। রয়ে সয়ে হাঁটো, আবার পরে। সামিন কথাটা বলা শেষ করতে পারে না। আলো পুনরায় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। সামিন খপ করে ধরে ফেলে আলোকে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। 1 মিনিট পর নিজেকে ধাতস্থ করে সামিনের দিকে তাকায়। সামিন তাকে শক্ত করে ধরে রেখেছে। নিজেকে ছাড়িয়ে নেয় আলো। সামিন বলে, এইবার পড়ে গেলে বেশ হতো। বাম পাটা ভেঙে হুইল চেয়ারে বসে থাকতে। আগামী 6 মাসের জন্য যেতে পারতে না কোথাও স্বামীর বাড়ি ছেড়ে। আমার ধরাটা উচিত হয়নি। আসো তোমাকে ধাক্কা মেরে ফেলে দেই।
আলো 1 মিনিট চুপ করে থেকে অতি সাবধানে সিঁড়ি ভাঙতে থাকে। পায়ের গোড়ালিতে এখনও বেশ যন্ত্রণা হয় তার। ধীরে ধীরে নেমে লিভিং রুমে দাঁড়ায়। ইলোরা মির্জার ব্যাগপত্র গুছিয়ে রাখা লিভিং রুমে আতসে চলে যাবে। আলো ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে ডেকেছিলেন? ইলোরা মির্জা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমি আর চলে যাচ্ছি, তোদের বেশি সময় দিতে পারলাম না। আলো মনে মনে বলে, কে চেয়েছে আপনার সময়? আপনি কেটে পড়ুন। ইলোরা নিজের পার্স ব্যাগ থেকে একটা স্বর্ণের চেন বের করে। আলো কিছু বুঝতে পারছে না। সামিন গিয়ে আলোর পেছনে দাঁড়ায়। ইলোরা আলোকে চেনটা পরিয়ে দিতে দিতে বলে, বউ দেখা উপহার, যদিও তোমাকে আমার পছন্দ হয়নি খুব একটা, তবুও নাতির মুখের দিকে তাকিয়ে দিলাম। আলো ইলোরার দিকে তাকিয়ে আছে। ইলোরা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে সামিনের দিকে তাকায়, তারপর বলে, শিকল পরানোর বিষয়টা মাথায় রাখিস শামিন, সময় থাকতে শিকল পরিয়ে দে, ওটাতেই কাজ হবে। আলো কিছু না বুঝে একবার সামিন আর একবার ইলোরার দিকে তাকায়। সামিন হেসে ইলোরাকে বলে, সে দেখা যাবে, তুমি চাপ নিও না দাদি। ইলোরাকে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাকে শিকল পরানোর কথা বলছিল তোমার দাদি? সামিন থতমত খেয়ে যায়, বলে, সেটা আমার এবং দাদির কথা, তুমি নাক গলাচ্ছ কেন? আপনাদের বংশের মেয়েগুলো আপনাদের থেকে কম না কোনো অংশে। কথাবার্তা, চাল চলন সব ক্রিমিনালদের মতো। ঈশিতাও কি সেরকম? সামিন আলোকে প্রশ্নটা করে সরাসরি আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলো নরম গলায় বলে, না, ঈশিতা ওরকম না, ওই একজনই ব্যতিক্রম। আমার ছোট ভাই ইসমামও ব্যতিক্রম। এসব পলিটিক্স, মারপিট, গুন্ডামি থেকে সবসময় দূরে থাকে। ওর সাথে মিশলে বুঝতে কি চমৎকার একটি ছেলে। আলো সামিনের দিকে তাকিয়ে থেকে সামিনের কথাটা শুনে সে আর কোনো কথা বাড়ায় না। দুপুরে সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসেছে। ইমতিয়াজ মির্জা বাদে টেবিলে বাড়ির সবাই রয়েছে, অথচ পুরো ডাইনিং রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর শুধু চামচের ঠোকাঠুকির শব্দ শোনা যাচ্ছে। কিছু সময় পরে ইলহাম সামিনের সাথে বাড়ির ব্যবসার আলাপ জুড়ে দেয়। ইসমামকেও সে শুনতে তাগাদা দেয়, কিন্তু ইসমাম কোনো আগ্রহ দেখাচ্ছে না। ঋতু কয়েক লোকমা খেয়ে প্লেট সরিয়ে রাখে। তার একেবারেই খেতে ইচ্ছা করছে না, খুব বমি পাচ্ছে। আলো এক পলক ঋতুকে দেখে না চাইতেও নিচু স্বরে বলে ফেলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? সামিন আলোর দিকে তাকিয়ে ঋতুর দিকে তাকায়। ইলহাম তাকিয়ে থাকে ঋতুর দিকে। ঋতু আলোকে বলে, না ভাবি, মাথা ঘুরছে শুধু। কথাটা শেষ করতে না পেরে ঋতু ভিড়মি খেয়ে পড়ে যেতে নিলে আলো খপ করে ঋতুকে ধরে। এমন সময় কলিং বেল বেজে উঠে। ফুলির মা গিয়ে দরজা খুলে দেয়। পরি হাসি হাসি মুখ করে বলে, কোথায় বাড়ির সবাই? খাচ্ছে পড়ি আপা, ডাইনিং রুমে যাও। পরি হেঁটে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ায়, তার হাতে একটা ফাইল। সামিন মাথা ঘুরিয়ে পরীকে দেখে বলে, ডাক্তার আপা হঠাৎ এলি যে? পরি মুচকি হেসে বলে, আজ মেজো ভাইয়ার কাছে এসেছি মিষ্টি খেতে। ইলহাম অবাক হয়ে বলে, আমার কাছে কি হয়েছে? ভাবির টেস্টের রিপোর্ট নিয়ে এসেছি। ইহানের ছোট ভাই বোন আসতে চলেছে ভাইয়া। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু তার স্বামীর দিকে তাকিয়ে আছে। সামিন কিছুক্ষণ পর মৃদু হেসে বলে ওঠে, ঘরে গিয়ে বিশ্রাম নাও ঋতু। ঈশিতা এবং ইসমাম ইলহামের দিকে তাকিয়ে বলে, কংগ্রেচুলেশন ভাইয়া। ইলহাম শুকনো একটা হাসি দিয়ে প্লেটে হাত ধুয়ে উঠে পড়ে। ঈশিতা পরির দিকে তাকিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন, খেতে বস। পরি একটা মুচকি হাসি দিয়ে ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, না পরে। দরজা ভেজিয়ে দিয়ে ইলহাম ঋতুর দিকে তাকায়। ঋতু বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে, মাথাটা নিচু করে রেখেছে সে। ইলহাম এগিয়ে যায়, গিয়ে বিছানার একপাশে বসে। ঋতু মাথা তুলে ইলহামের দিকে তাকিয়ে বলে, আপনার সন্তান, আপনার যেটা ইচ্ছে হয় করতে পারেন, আমার কোনো মতামত নেই। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে, ওষুধ ঠিকঠাক মতো খাওনি কেন? অনেকটা চড়া গলায় বলে ইলহাম। ঋতু ছলছল চোখে ইলহামের দিকে তাকিয়ে বলে, 1 বছর পরে যখন তালাক দিয়ে দেবেন, তখন বইয়ের কাছে আসার কি দরকার ছিল? বইয়ের কাছ থেকে যা পান তা তো আপনার ওই রক্ষিতাই আপনাকে দেয়। গাছেরও খাবেন, তলারও কুড়োবেন, তাই না? শাট আপ ঋতু, একবারে তেজি গলায় কথা বলবে না। মেয়েদের তেজি গলায় কথা আমি পছন্দ করি না, জানো তুমি। সেটা বইয়ের বেলায় শুধু, রক্ষিতার বেলায় ঠিকই পছন্দ করেন। ওসবই ভালো লাগে আপনার। ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে, বলে, গলায় বেশ জোর এসেছে দেখছি। এসব কে শেখাচ্ছে তোমায়? তোমার বড় যা, ওই বেয়াদব মেয়েটা। ঋতু তার জবাব না দিয়ে বলে, আপনার সন্তানকে আপনি চাইলে মেরে ফেলতে পারেন। আপনি চাইলে ইহানকেও মেরে ফেলুন। এমনিতেও ওরা আপনার ভালোবাসায় হয়নি, ওরা আপনার ভোগ এবং আমার অসহায়ত্বের ফসল। ওদের মেরে দিন,
তারপর আমাকে তালাক দিয়ে আপনার রক্ষিতাকে হালাল বানিয়ে সংসার করতে একটু অসুবিধা হবে না ইলহাম মির্জা? ঋতুর কণ্ঠে কিছু একটা ছিল। ইলহাম ঋতুর দিকে বেশ কিছুক্ষণ তাকে থেকে শার্ট পাল্টে বাড়ি থেকে বেরিয়ে যায়। কি, ঋতু প্রেগনেন্ট? চেঁচিয়ে উঠে জুই। ইলহাম বলে, আজ রিপোর্ট হাতে এসেছে। এটা ওর চাল ইলহাম। এইসব গ্রামের মেয়েদের আমার ভালো করে জানা আছে। যেই বুঝতে পেরেছে তুমি ওকে ছেড়ে দিতে পারো, অমনি আরেকটা বাচ্চা নিয়ে ফেলেছে। চালবাজ মেয়ে কোথাকার। শাট আপ জুই, চালবাজ বলবে না। ঋতু খুবই সহজ সরল একটি মেয়ে। জুই ইলহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, বউয়ের নামে আজকাল কিছু বললেই থমকে উঠছো দেখছি। ভালোবাসা জন্মে গিয়েছে নাকি? ইলহাম কিছু বলে না। জুই ইলহামের কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, সাফ সাফ বলো, তুমি আমাকে চাও কি চাও না? চাই। এক শব্দে বলে ইলহাম। জুই বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।